শারজিদ আলম সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং তিনি ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের খুব কাছের ছোট ভাই ছিল। তার রক্তে এখনো ছাত্রলীগ প্রবাহিত, যদিও সে এখনো বিপ্লবী সাজছে, সে বিপ্লবী না। গত 15 বছরে তাদের কোনো অবদান ছিল না। 18 কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা মাইর খেয়েছি ক্যাম্পাসে, আমরা নির্ঘুম রাত পার করেছি গত 15 বছর। তারা তো 1 মাসের আন্দোলন, 1 মাসেও তারা যখন ডিবি অফিসে গিয়ে মুচলেখা দিয়েছে, তারা যদি সত্যিকার অর্থে বিপ্লবী হতো তারা মুচলেখা দেয় না। বিপ্লবীরা কখনো হার মানে না, আমরা তো কখনো মুচলেখা দিই নাই। প্রথম প্রথম সে বলেছে যে মুক্তিযুদ্ধে কিছুই না, 71 ভুলে যাব। তারপরে জামাতে ইসলামের সাথে সুর মিলিয়ে কথা বলেছে। ইতিমধ্যে আবার নাহিদ হাসান কথা বলা শুরু করেছে যে জামাতকে মানুষ ভোট দিবে না। আরে ভাই, রাজনীতি থেকে পল্টিবাজি চলে? এরশাদ আজকে ধ্বংস হয়েছে শুধু তার মুখের কথার কারণে। সকালে এক কথা বলতো, বিকেলে এক কথা। আর ধরেন জাতির সাথে প্রতারণা, আমি যদি এক কথায় বলি, এক বাক্যে বলি, কারণ মাহফুজ আলমকে 5 তারিখের আগে কারা চিনতো? আপনি একটু জনমত যাচাই করুন যে এই মাহফুজ আলমটা কে। শুনেন পান্না ভাই, আপনাকে একটা কথা বলি। যুদ্ধের সময় আপনি পালিয়ে গিয়ে বলবেন যে আমি বিপ্লবী, এটা হয় না। যুদ্ধের সময় আপনাকে মাঠে থাকতে হয়। এটা আমরা রাজপথে যারা ছিলাম, না না, আমি বলি, আমরা যারা রাজপথে ছিলাম আমরা বুঝেছি। রাত জেগে টকশো করেছি, দিনে আন্দোলন করেছি, রাতে নির্ঘুম রাত পাড়ে দিয়েছি। সেই দুঃসময় যারা কথা বলতো না, লুকিয়ে, এখন এই সমন্বয়করা যারা দাবি করছে সমন্বয়ক, তারা লুকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত। আর আমি পেজ দা পিপল ওপেন টকশো করেছি। 1 দফার ঘোষণা সর্বপ্রথম আমি দিয়েছি যখন ওই 6 সমন্বয়ক এই আন্দোলন ইস্তফা দিয়েছে। তো এগুলো তো আমরা ভুলে যাব না। ধরো জাতি যদি ভুলে যায় ভুলে যাবে, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের অবদানকে আমরা আমাদের মতো করে দেখি। আবার যেটা আমাদের না আমরা সেটাকে ওন করি না। তো এই যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, 1 মাসে যারা অতি বিপ্লবী সেজেছে আজকে, তাদের জন্য বাংলাদেশের সমস্যার সকল সমস্যার সমাধান তাদেরকে দিতে হবে। কারণ তারা সর্বপ্রথম বলেছে বিএনপির লোকজনকে সামনে আসতে দেওয়া হবে না। এটা বলে বলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। সচিবালয় থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ যায় নাই শুধু একটা কারণে, যে বিএনপি জামাত ঢুকে যাবে। আমরা বিএনপি জামাতের জন্য যুদ্ধ করি নাই। এক স্বৈরাচারকে পারিয়ে মানে বিতাড়িত করে আরেকটা স্বৈরাচারকে জায়গা করে দিব না, এটা বলে তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে। আজকে যে সমন্বয়ক গুলো কান্নাকাটি করতেছে, তাদের সবার ইতিহাস আমাদের কাছে আছে। শুনেন, কান্নাকাটি দিয়ে, আমি আবারও বলছি, আবেগ ইমোশন দিয়ে খুব বেশি দিন আপনি যেতে পারবেন না। আপনাকে একটা নৈতিক স্ট্রং একটা নৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে এবং এই স্ট্রং একটা আদর্শকে ধারণ করতে হবে। এদের মধ্যে কোনো আদর্শ নেই, কোনো নৈতিকতা নেই। আমি একটু মাহমুদ আলম সম্পর্কে জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনারা ভিতর থেকে ভিতরে অনেক খবরাখবর জানেন, পর্দার অঞ্চলে কি হয়েছে না হয়েছে। আপনি যেমন বলছেন অনেকেই এখন বিপ্লবী সাজার চেষ্টা করছে। মাহমুদ আলম আসলে তার এতটা আহ, গুরুত্ব কেন রইল সরকারের কাছে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে? না, মাহফুজ আলমের গুরুত্ব সরকারের কাছে থাকতে পারে, আমাদের যারা বিপ্লবী এবং যারা দেশবাসী তাদের কাছে তার কোনো গুরুত্ব নেই। না, আমার প্রশ্নটা সেখানে যে মাহফুজ আলম কেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বা মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিলেন সারা বিশ্বের সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিলেন এই জন্যই যে মাহফুজ আলম, আমি নাম বলছি না, এটা শোভনীয় না, যে কোনো একটা ধরেন সে এজেন্টের ভিত্তিক কাজ করতেছে। মাহফুজ আলম এখন যে কোনো একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট, আমি যদি বলি, একদম ভুল না বলি। কোন গোয়েন্দা সংস্থা কি সেটা আপনারা খুঁজে বের করুন। তবে আমি এটা বলতে পারি যে সে এজেন্ট, এবং বাংলাদেশে যারা এজেন্ট হয়ে রাজনীতি করেছে তারা খুব বেশি দূর যেতে পারে নাই। তারা কখনো গণমানুষের নেতা হতে পারে নাই। গণমানুষের নেতা হতে হলে আপনাকে স্পষ্টবাদী হতে হবে, আপনাকে মানুষের কাছে যেতে হবে, আপনাকে মানুষের পালস বুঝতে হবে। আপনি আয়নাঘরে বসে এসি রুমে বসে একটা মতামত দিবেন, সেটা জনগণ। মাহফুজ আলম থিওরি দিচ্ছে সেখানে বসে বসে, সে কি ভাই? এই আন্দোলনে সে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত মাহফুজ আলমের কি ভূমিকা রয়েছে? আমি বলি কোনো ভূমিকাই নাই। এদেরকে ছাত্র থেকে নিয়ে উপদেষ্টাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সাথে প্রতারণা করেছে, এটা একটা বেইমানি হয়েছে। এরা যদি রাজনীতি করতো, এখন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করবে, তাহলে আগের থেকে চিন্তা ছিল না? গত 6 মাসে দেশে যখন ভঙ্গুর অবস্থা ছিল তখন তারা মানুষের কাছে কাছে যেতে পারে না রাজনৈতিক দল নিয়ে। এখন কেন পদত্যাগ করে যেতে হবে? ওই টাকা পয়সা সেভ করার জন্য? টাকা পয়সা কেউ একবার ইনকাম করলে সেভ করতে পারে না, সাগর ভাই, পান্না ভাই। আপনি যদি একবার বিতর্কিত হন, এই যে বন্যার টাকা নিয়ে, আমি কখনোই কথাগুলো বলি নাই। বন্যার টাকা নিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে টিএসসি তে টাকা দিয়েছে যারা বন্যা কবলিত তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি যদি ভুল না বলি, সেই টাকাটা কেন ব্যাংকে রেখে দেওয়া হবে অ্যাকাউন্ট করে, যৌথ অ্যাকাউন্ট করে? এটা জাতির সাথে প্রতারণা না? আপনি মোরালিটিতে কথা বলবেন ভাই। মানুষ দিয়েছে, মানুষ ডুবে মরে যাচ্ছে না খেয়ে, তাদেরকে খাওয়া দেওয়ার জন্য তারা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজম করে ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1st ইয়ারের ছেলেকে পাঠাচ্ছে ওখানে, সে তো কিছু জানে না।
কিন্তু এই আন্দোলনের সমন্বয়কদেরকেও তো পাঠানো হয় না, ঢাকার বাইরের সমন্বয়কদেরকে, তাদেরকেও দেয় না। বলে যে আইডি কার্ড দেখি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা। তো ভাই দেওয়ার সময় এই কথা বলেন না কেন যে ভাই আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, নাহলে এখানে জমা দিতে পারবেন না। তো এই যে প্রতারণাগুলো কিন্তু তারা করেছে এবং জাতি সেটা ধরে ফেলেছে। এই টাকাগুলো রাখার কথা ছিল না। আহ, সর্বপ্রথম বিতর্কিত সম্রাট হয়েছে তারা এই জায়গায়। সম্রাট সম্রাট আমি একটু মাহফুজ আলম সম্পর্কে আরেকটু জানতে চাই। তিনি যদি বিশেষ কোনো এজেন্সির হয়ে কাজ করেই থাকেন, বা তিনি আসলে কাদের পার্সপেক্টিভ সার্ভ করছেন? আমরা তো মনে করি যে বাইরের বিভিন্ন ধরনের শক্তির খেলা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। তাহলে কোন শক্তির হয়ে মাহফুজ সেই বিশেষ এজেন্সির পার্সপেক্টিভ সার্ভ করছেন? বিদেশি আপনার কি মনে শক্তি, হয়? বিদেশি যে কোনো একটা শক্তির, সে জনমানুষের শক্তি না, বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে কাজ করছেন। আমি একদম স্পষ্ট ভাষায় বলছি। আপনি দেখবেন এই সরকারের পতনের পরে আপনি মাহফুজ আলমকেও দেখবেন, মানুষ কিভাবে মূল্যায়ন করে, তার কিভাবে ব্যাকগ্রাউন্ডটা বেরিয়ে আসে, সবকিছু দেখবেন আপনি। সুতরাং আমি আবারও বলছি, যদি রাজনীতি করতে হয় জনগণকে নিয়ে করতে হবে। এই মাইন্ডেডটা আগে ছাত্র নেতাদেরকে ঠিক করতে হবে, যারা এখন সমন্বয়ক দাবি করছেন, এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করছেন। আন্দোলনটা হয়েছে তো জনমানুষকে দিয়ে, যে জনমানুষকে নিয়েই আপনারা আন্দোলনটা করুন, রাজনীতিটা করুন। আপনারা আরেকটা জায়গার এজেন্ট হয়ে নিজেকে খুব বড় হিরো ভাববেন, এ দেশের মানুষ এটা পছন্দ করে না। মানুষের পালসটা বুঝে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে। অন্য দেশের এজেন্ডা সার্ভ করলে আপনি ওই ধরেন ডক্টর কামাল হোসেনের মতোই থেকে যাবেন সারা জীবন, এক নেতা এক দল। তবে আপনি কি বলতে চাইছেন যে 188 জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন? আপনি তো নিশ্চয়ই তার মধ্যে একজন, তাই না? না, আমি 188 জন যদি কখনোই কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না ভাই। আন্দোলনের সময় আচ্ছা। তারা তাদের মতো করে একটা লিস্ট প্রকাশ করে দিয়েছে, আশেপাশে যারা পাইছে বন্ধু বান্ধব হুম, লিস্ট। এটা এটা কোনো আন্দোলনের সমন্বয়কের লিস্ট হয় নাই, আমি যদি ভুল না বলি। 58 জন হয়েছে। 58 জনের পরে তারা যতগুলো লিস্ট প্রকাশ করেছে, যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, হুম। তাদের একজনকে সেই লিস্টে তারা রাখে নাই। তো লিস্ট তো বড় কিছু আপনি তো না। সেই আপনি তো সেই 58 জনের একজন নাকি? আমি তো বলি যে আমি 58 জনের একজন না। আমি আমি ধরেন প্রথম সারি যদি 5 জন ধরেন, 5 জনের একজন। আসিফ, নাহিদ, না, হাসরাত, আপনি সার্জিক, তারপরেই আমি। না, আমি এমনি ফর্মালি জিজ্ঞেস করছি, মানে ফর্মালি যে 58 জনের নাম তালিকাভুক্ত ছিল, তার মধ্যে তো অবশ্যই ছিলেন। না না, আমার নাম কখনো তারা তালিকাভুক্ত রাখে নাই। কারণটা কি? কারণটা এই যে বললাম না, যে কারণটা হচ্ছে তারা তো তাদের মতো করে লিস্ট প্রকাশ করেছে। তারা তো শুরু থেকেই একটা কর্নারে মানে ইয়ে করেছে। আমরা যারা লিবারেল আন্দোলন করেছি তাদের কাউকে তারা ওই লিস্টে রাখে নাই। তো তারা আন্দোলনের সময় আবার এই কথাও বলে নাই, যখন আমি নিজে স্বেচ্ছায় সমন্বয়ক হয়ে যখন টকশো করছি, যখন এক দফার ঘোষণা দিচ্ছি, তখন বলে না যে ইসমাইল ভাই আমাদের কেউ না। হ্যাঁ, যাক যে যেখানে আন্দোলন করছে, ধরেন রাজশাহীতে একজন সমন্বয়ক হয়ে পুরো রাজশাহী নেতৃত্ব দিয়েছে 5 তারিখ হুম, পর্যন্ত। হুম। 5 তারিখের পরে বলছে যে উনি সমন্বয়ক না। তো এটা তো ভাই আমি কি সমন্বয়ক, কি সমন্বয়ক না? আর সমন্বয়ক তো আমি পরিচয় দিই না। এটা এটা ক্লাস ধরেন ইন্টারের একটা ছেলে নিজেকে যদি সমন্বয়ক পরিচয় দেয়, তো সেই পরিচয় আমি কেন দিব একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে? তো এটা হয় না। আমরা বলবো আমরা আন্দোলনের সময় আমরা রাজনীতি করি, আমাদের দায়িত্ব ছিল, আমরা দায়িত্ব নিয়ে আমরা সমন্বয়ক হয়ে এক দফার ঘোষণা দিয়েছি, কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে। কিন্তু তারপরে আমরা সম্রাট এই সমন্বয়ককে পুঁজি করে, এই সমন্বয়ককে বিক্রি করে রাজনৈতিক দল করব, মানে বিভিন্ন ধরেন ফায়দা হাসিল করব, টেন্ডারবাজি করব, চাঁদাবাজি করব, এটা আমরা করি না। যার জন্য আমরা 5 তারিখের পরে সমন্বয়ক পরিচয় দিই না। সম্রাট আমরা কি ধরে নিতে পারি যারা আন্দোলনে ছিলেন তাদের অধিকাংশ বর্তমানে যারা নতুন দল করতে যাচ্ছে তাদের সঙ্গে রয়েছে? তাদের সাথে ধরেন আন্দোলনের সময় যারা ছিল তাদের আপনি যদি একদম স্পেসিফিকলি ধরেন 5% আছে, আর 95% এই ব্যানারের সাথে নেই। একদম আপনি ধরে ধরে যাচাই করেন। এখন হ্যাঁ, তারাও নতুন করে অনেক লোক নিয়ে আসতে পারে ছাত্রলীগ থেকে, ওই জায়গা থেকে সে জায়গায় নাম দিতে পারে। আরে ভাই, নাম তো আর রাজনীতি না, নাম তো আর আন্দোলন না। আন্দোলনের সময় যারা ছিল তাদের 95% নেই। তারা কমিটিটা প্রকাশ করার পরে আপনি জরিপ করবেন যে তাদের সাথে নেই কেন, সেটাও খুঁজে বের করবেন। যে আন্দোলনটা একসাথে করেছেন, এখন আপনারা 5% সব সুযোগ সুবিধা নিচ্ছেন, বাকি 95% কেন আপনাদের সাথে নাই? তো তারা তো অন্য দলও আচ্ছা, করে না। আমি 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 সেই জায়গা থেকে প্রশ্ন করি, 95% আন্দোলনকারী তারা যদি একসাথে থাকে, আর 5% যারা এখন সামনের সারিতে, কিংবা সামনের সারি বললে হয়তো বলতে পারে লাইন লাইটে আছেন, কেন তাদেরকে এইভাবে সবকিছু, যদি আপনার কথা অনুযায়ী বলি, সবকিছু তাদের দখলে নিতে দেওয়ার সুযোগ দেওয়া হলো? ভাই, সবকিছু সুযোগ দেওয়া হচ্ছে তো সরকার থেকে। সরকার থেকে বিভিন্ন আচ্ছা। মন্ত্রণালয় গিয়ে যারা 5% সাথে আছে, তারা গিয়ে বলছে যে হ্যাঁ। এখানে আমরা 2 জন ছাড়া বাংলাদেশের কোনো সমন্বয়ক আসবে না, আসলে আমাদেরকে ফোন দিবেন, এখান থেকে আমাদেরকে 5% দিবেন। তাদের সাথে তো তাহলে সরকারের সরকারের সাথে একটা পক্ষে
সরকারের সাথে তাদের একটা নেগোসিয়েশন হয়েছে, আমি একদম সাফ কথায় বলি। হ্যাঁ, সরকারের সাথে নেগোসিয়েশনের ভিত্তিতে এই 5% সারা দেশের সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে, যার কারণে অরিজিনাল সমন্বয়ক যারা, তারা এখন আর কোথাও যায় না, তারা রাজনীতিও করতে চায় না, তারা কোনো টেন্ডারবাজিও করতে চায় না। সরকারের সাথে নেগোসিয়েশনটা কেমন হয়েছে? সরকারের সাথে নেগোসিয়েশন হচ্ছে, তারা সরকারের সব সুযোগ সুবিধা নিবে, সরকারকে বলবে যে আপনি এটাকে চেঞ্জ করেন, এটাকে চেঞ্জ করবে, বাকি 95% যদি বলে আপনি এটাকে রাখেন, রাখবে না। সরকার সরকার কেন কনভিন্স তাদের দ্বারা? সরকারের তো একটা কিংস পার্টি দরকার ভাই, সুবিধাবাদী গ্রুপ দরকার, সরকার সেটা পেয়েছে, কারণ সরকার তো বিপ্লবীদেরকে নিলে সরকার চালাতে পারবে না। সরকার যে আজকে স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে আছে, যদি 95% বিপ্লবীদেরকে সাথে থাকতো সরকারের, সরকার তো স্বৈরাচারের দোষ নিয়ে চলতে পারতো না, উপদেষ্টা পরিষদ ফারুকির মতো লোক দিয়ে গঠন করতে পারতো না। তো এই জিনিসগুলো রক্তের সাথে কারা বেইমানি করে? যারা ভিন্ন আদর্শ ধারণ করে, যারা অরিজিনাল রাজপথের সৈনিক, গণতন্ত্রের সৈনিক, তারা কখনো রাজপথের সাথে বেইমানি করে না। এটা আপনি ইতিহাস থেকে দেখতে পারেন। আজকে যারা আছে প্রধান প্রধান জায়গায়, তাদের অতীত ব্যাকগ্রাউন্ড আপনি একটু ঘেটে দেখবেন, তারা আগে কি ছিল, গত 15 বছরে তাদের কি অবদান ছিল। তো সেটাকে তো আপনি ভুলে গেলে চলবে না ভাই। এখন সাদ্দাম হোসেন যদি এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়, আপনি যদি বলেন সে আগে ছাত্রলীগ করছে, এখন ভাই সে বৈষম্য বিরোধী নেতা, তাহলে কি হবে? আপনিই বলুন। তো সেটাকে জাতি মেনে নিবে? এই হচ্ছে অবস্থা, বর্তমান বাংলাদেশের এই অবস্থা। জাতীয় নাগরিক কমিটি যাকে তাকে ধরে এনে বলেন যে বিপ্লবী, আরে ভাই তাকে তো মানুষ চিনেই না। আপনি কমিটিতে নাম দিয়েছেন বিদায় তাকে চিনে, তার আগে তো কেউ তাকে চিনতো না। তো এই ধরনের জাতির সাথে মশকরা ছেড়ে দিতে হবে। মানে জাতীয় নাগরিক কমিটি যাকেই ঢুকাচ্ছে সেই বিপ্লবী হয়ে যাচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারই নাম দিচ্ছে সেই বিপ্লবী। এই সব ধরনের দাপ্পাবাজি আমি মনে করি জাতির সাথে করা উচিত হচ্ছে না। আপনারা প্রকাশ করা উচিত ছিল যে এরা আমাদের দলে নতুন করে যোগ দিচ্ছে, নতুনটা নতুন যারা আন্দোলনকারী। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে ছাত্র সমন্বয়কদের মধ্যে, নানান ধরনের দুর্নীতি বলি কিংবা টেন্ডারবাজি বলি, যে অভিযোগগুলো রয়েছে তার কি কোনো আহ প্রমাণ সাপেক্ষ কিছু কোনো তথ্য আছে আপনাদের কাছে? একদম একদম 100% সবকিছু ধরে ধরে প্রমাণ আসবে এই সরকারের পতনের পরে। একটু রাজনীতিতে ভাই ওয়েট এন্ড সি বলে একটা কথা আছে, অপেক্ষা করতে হবে, দেখতে হবে। রাজনীতি হচ্ছে একটা লম্বা রেস। আপনি ধরেন একটা ট্রেন কমলাপুর থেকে ছেড়েছে, বৈষম্য বিরোধী ট্রেন, এটাকে আপনি যদি এয়ারপোর্ট গিয়ে যদি বলেন যে সব প্রমাণ দিয়ে দাও, এটা তো চট্টগ্রাম পর্যন্ত যাওয়া লাগবে, রাজশাহী পর্যন্ত যাওয়া লাগবে। তো সেই অপেক্ষা তো করতে হবে। নির্বাচনের সময় মানুষ মূল্যায়ন করবে, নতুন রাজনৈতিক দল করে মানুষের কাছে যান, যাদের কাছ থেকে টাকা নিয়েছেন, যাদেরকে এই যে এখন তারা জব, আমি নাম বলছি না, আমাদের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক এবং উপদেষ্টা, আমি নামও বলছি না তার, সে একটা জায়গায় বিমানবন্দরে কিছু লোক নিবে, সেখানে 5 লক্ষ টাকা করে যে যে কারো কাছে চাইছে যে ভাই এই টাকা দিলে চাকরি হবে, নাহলে চাকরি হবে না। তো এই জিনিসগুলো কোনো প্রমাণ আছে? এর কোনো না, এভিডেন্স আমি আছে আপনাদের ভাই কাছে? শুনেন, আমি আপনাকে বলি রাজনীতিতে প্রমাণ বলে কোনো কিছু নাই, আবার প্রমাণ দিলে অনেক কিছু। তো প্রমাণ দিতে হবে কেন? আপনারা আপনারা যাচাই করেন না। আমরা তো রাজনীতির কথা বলছি না। আপনাদেরকে আমি যাচাই করার খোরাকটা দিয়েছি, আপনারা যাচাই করে দেখুন আমি যে কথাগুলো বলছি সেটা ভুল কিনা। আপনি দায়িত্ব নিয়ে এই চ্যালেঞ্জটি গ্রহণ করবেন কিনা? আমরা তো আসলে এই মুহূর্তে রাজনীতি নিয়ে কথা বলছি না, এই মুহূর্তে দুর্নীতি নিয়ে কথা বলছি। যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা টেন্ডারবাজি অভিযোগ রয়েছে তা সেই প্রসঙ্গে না, কথা আমি বলছি আমি দেশের স্বার্থে। আমি দায়িত্ব নিয়ে বলবো না, তবে আপনারা সাংবাদিকতা করেন, আমি আপনাদেরকে আপনাদের চিন্তার খোরাক দিয়েছি, আপনাদের এই ধরেন ডাটা কালেকশন করার একটা খোরাক দিয়েছি যে এটা হচ্ছে। এখন আমি দায়িত্ব নিয়ে বলবো না যে উনি করছে। সম্রাট, এখন যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে ছাত্রদের মধ্যে থেকে, বা যাকে আমরা কিংস পার্টি হিসেবে উল্লেখ করার চেষ্টা করছি অনেকেই, আর তারা যেহেতু বহুজাত বিভক্তির মধ্যে চলে গেল, আমরা দেখলাম যে আব্দুল কাদের এবং বাকের মজুমদার বেরিয়ে নতুন একটি ছাত্র সংগঠন তৈরি করলো। হয়তো এরকম আশঙ্কা আরো অনেক দিক থেকে রয়েছে, আরো ভাঙন হয়তো আসবে। কেন এই ভাঙন গুলো, কেন তারা নিজেরা এক থাকতে পারছে না? আদর্শ নাই। যারা আছে এক নম্বরে হচ্ছে আদর্শ নেই, যার জন্য তারা এক থাকতে পারছে না। 2 নাম্বারই হচ্ছে এদের মতো অনেক সুবিধাবাদী লোক কখনো একসাথে চলতে পারে না। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তাদের মধ্যে কোনো মানে মতাদর্শের মিল নেই, তারা বিভিন্ন বিভিন্ন মতাদর্শ থেকে এসে একসাথে হয়েছে। এই 3টা কারণে সুতরাং তাদেরকে একটা আদর্শ ধারণ করতে হবে আপনাকে। তো সে আদর্শ তো সবাই ধারণ করবে না, এখানে বিভিন্ন মতাদর্শের লোকজন ভাই। তা আপনি একটা আদর্শ ঠিক করে আপনাকে রাজনৈতিক দল করতে হবে। তো সে আদর্শ ঠিক না করে জুলাই আগস্টকে বিক্রি করে যদি রাজনৈতিক দল করেন, সেটা দেখবেন 2 দিন পরে ভেঙে যাবে, সেই দলের কোনো কিছুই হবে না, জাতি কোনো কিছু পাবে না।
সম্রাট, আমার শেষ প্রশ্ন, এই আন্দোলন সম্পর্কে এমন কিছু বলবেন পজিটিভ কিংবা নেগেটিভ, মানে এখন যারা নেতৃত্ব আছে, রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, যা এখনো পর্যন্ত আনটোল্ড স্টোরি মনে হয় আমাদের কাছে, জাতি যদি জানা দরকার, তেমন কোনো কিছু আপনি বলবেন কিনা? এমন কোনো কিছু আমি শুধু এটাই বলবো, দেখুন, এই নতুন রাজনৈতিক দলটা যখন হবে তখন পরিকল্পিতভাবে কিছু ধরেন কিছু কিছু আমলা সেখানে এই দলে ঢুকবে পরিকল্পিতভাবে, যে কারো এজেন্ট হয়ে এই দলে ঢুকবে। এটা আমি আপনাকে ইঙ্গিতটা দিয়ে দিলাম। সাবেক সেনা কর্মকর্তা হতে পারে, সাবেক সচিব হতে পারে, সাবেক ধরেন আপনার এই পুলিশের এসপি হতে পারে, আইজিপি হতে পারে। তারা বিভিন্ন এজেন্ট হয়ে এই নতুন দলে ঢুকবে আর জাতির কাছে ভালো স্বাস্থ্য চাইবে, কিন্তু তারা জাতিকে ভালো কিছু বাংলাদেশে দেবেন। বাংলাদেশ মানুষ যে আশঙ্কাটি করছে, মানে একাত্তরকে মুছে ফেলার একটা চক্রান্ত চলছে, আপনি সেটির সঙ্গে একমত কিনা? আমি শেষ প্রশ্ন এটা আমি শেষ করবো। না ভাই, ৭১কে মুছে ফেললে তো বাংলাদেশই মুছে যাবে। তাই স্বাধীনতা যুদ্ধ যদি অস্বীকার করেন তাহলে তো বাংলাদেশ থাকবে না। ২৪-এ কি বাংলাদেশ স্বাধীন হয়েছে?